রেলের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও টিকিট প্রত্যাশীদের ভিড়। 11টি টিকিট সহ 3 কালোবাজারি আটক। 22 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লঞ্চের বিশেষ সার্ভিস। গতবারের চেয়ে 10 লাখ বেশি চামড়া সংগ্রহের লক্ষ্য ট্যানারি মালিকদের। কোরবানির পশুর জোগান নিয়ে শঙ্কা থাকায় দাম নির্ধারণে অনাগ্রহ। রাজধানীর বেশিরভাগ পাবলিক টয়লেটেরই বেহাল দশা। খোলা জায়গায় টয়লেট ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী, বলছেন চিকিৎসকরা। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে আয়কর মেলা। ভোগান্তি এড়িয়ে আয়কর রিটার্ন জমা দিতে করদাতাদের ভিড়। সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি এনবিআরের। এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজ কল্যাণমন্ত্রী মহসিন আলীর প্রথম জানাজা শেষে রাষ্ট্রীয় শ্রদ্ধা। শহীদ মিনারে শেষ বিদায় জানালেন সর্বস্তরের মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। ঈদ উপলক্ষে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 22 সেপ্টেম্বরের টিকিট। সকাল 9টায় কাউন্টার খোলা হলেও গতকাল সন্ধ্যার পর থেকেই কমলাপুরে এসে জড়ো হতে থাকে টিকিট প্রত্যাশীরা। এদিকে টিকিট কালোবাজারির অভিযোগে 3 জনকে আটক করেছে রেল কর্তৃপক্ষ। স্বপ্নের টিকিট পেতে আগেই লাইনে দাঁড়ানো চাই, আর তাই টিকিট বিক্রি শুরুর অনেক আগে থেকেই লাইনে দাঁড়ানোর প্রস্তুতি। ঘড়ির কাঁটা 9টা ছোঁয়ার আগেই এই লাইন হয় আরো দীর্ঘ। ঈদের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও টিকিট প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়। আর অপেক্ষমান এসব মানুষের অভিযোগও কম ছিল না। 62 পর্যন্ত দিয়ে পরবর্তীতে আর টোকেন দেয়নি, যার কারণে কিন্তু আমাদের এই যে সামনে এই যে একজন ভদ্রলোক তার কিন্তু লাইন থেকে বের করে দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু খারাপ লাগলো। কর্তৃপক্ষ যদি 7টা থেকে যদি টিকিটটা বিক্রি করতো তাহলে অনেক ভালো হতো, তারা অফিসে যেতে পারতো। তবে সব কষ্ট ভুলে একটি টিকিট যখন হাতে আসে তখন অনেকেরই চোখে মুখে ছিল বিজয়ের উল্লাস। বাবা মার সাথে ঈদ করতে যাবো, মানে একদম টিকিট যে পাবো এটাই আমি বুঝতে পারি না, যে বিশ্বাস করতে পারছি না যে টিকিট আমি পেয়েছি হাতে। আমার অনেক ভালো লাগছে, কারণ বাসায় যেতে পারবো। আমার ক্লাস মিস করে আমি এসেছি, এবং ক্লাস আজকে আমার একটা পরীক্ষা ছিল, পরীক্ষাটাও মিস করে আমি টিকিটটা নেওয়ার জন্য এসেছি। বাড়ি যেতে পারবো, যে টিকিট পাইলাম, মানে এই পরিশ্রমটা আর কি সার্থক হইলো আর কি। সকালবেলা থেকে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ, ক্লান্ত হয়ে গেছে আর কি। এদিকে টিকিট কালোবাজারির অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি পুরো ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান কর্তৃপক্ষ। প্রত্যেকটা যাত্রীর আমরা ভিডিও করতেছি, তার ভিডিও পর্যালোচনা করার পরে আজকে ইতিমধ্যে আমরা সন্দেহজনক 6 থেকে 7 জনকে আমরা আটক করেছি। ইতিমধ্যে 2 জন শনাক্ত হয়েছে, টিকিট সহ আমরা আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শৃঙ্খলতার যে সিস্টেম দেখা যাচ্ছে এটা অব্যাহত থাকবে, এতে কোনো সমস্যার সৃষ্টি হবে না, আর সবাই কম বেশি টিকিট পাবে। তবে আমাদের যেহেতু সম্পদ সীমিত, আমরা যতক্ষণ পর্যন্ত টিকিট থাকবে ততক্ষণ পর্যন্ত টিকিট দেওয়া অব্যাহত রাখবে। মোট টিকিটের 65% দেয়া হচ্ছে কাউন্টার থেকে। বাকি টিকিটের 25% অনলাইন, 5% ভিআইপি এবং 5% রেল কর্তৃপক্ষের জন্য বরাদ্দ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম থেকেও দ্বিতীয় দিনের মতো রাজধানী ঢাকা সহ মোট 9টি রুটের ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানান, সকাল 9টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও এখানেও গতকাল সন্ধ্যা থেকে স্টেশন চত্বরে টিকিটের জন্য মানুষ ভিড় করতে শুরু করেন। দিন যত গড়াবে ভিড় তত বাড়বে বলে আশা করছেন স্টেশন কর্তৃপক্ষ। এছাড়া ভিড় এড়ানোর জন্য স্টেশনের 7টি কাউন্টার থেকে আজও মোট 4280টি টিকিট দেয়া হবে বলে জানিয়েছেন তারা। এবার মহিলাদের জন্য একটি আলাদা কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। এদিকে টিকিট বিক্রি স্বচ্ছ ও স্বাভাবিক রাখার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। পুরো স্টেশন এলাকা সিসিটিভি ক্যামেরা ও রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও জিআরপির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। ফ্যামিলি নিয়ে ঈদ করতে যাবো ঢাকা বাড়িতে, এই আর কি আসলে ওই জন্যই কষ্ট করে লাইনে দাঁড়ানো। আর ট্রেনে কমফোর্টেবল মোটামুটি। ওর 5:30টার দিকে আসছি, 4টা টিকিট নিয়েছি, আমি লাকসাম যাব। খুব ভালো লাগতেছে, এখন খুবই ভালো লাগতেছে। এই বাড়ি যাইতে পারবো, সঠিক টাইমে টিকিট পেয়েছি। নির্ধারিত সময় সকাল 9টার সময় টিকিট বিক্রি শুরু হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী, আরএনবি, জিআরপি সদস্য, র্যাব এবং সিএমপি এনারা ডিউটি দিতেছেন।
এখানে কোনো কালোবাজারের খবর আমি এখনো পাইনি। এছাড়া আমি সকাল থেকে খবর নিচ্ছি, আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। টিকিট বিক্রি নর্মালি কাউন্টার 7টা কাউন্টারে বিক্রি হচ্ছে, মহিলাদের জন্য আলাদা কাউন্টার করা আছে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। টিকিট বিক্রির সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। সজল, টিকিট কাউন্টারগুলো খোলার পর থেকে সকাল 9টা, 10টা এবং 11টার সময় যে পরিমাণ যাত্রীর চাপ ছিল এই কাউন্টারগুলোর সামনে, সেই যাত্রীর চাপ কিন্তু অনেকটা প্রশমিত হয়ে গেছে। বলা চলে অর্ধেকেরও নিচে নেমে এসেছে সেই সময়ের তুলনায় এই সময় যে যাত্রীর সংখ্যা এখন এই কাউন্টারগুলোর সামনে রয়েছে। সজল, আপনাকে জানাই যে প্রত্যেক দিন কিন্তু এই কাউন্টারগুলো থেকে এই ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে 14,633টি, এবং সেই তুলনায় যাত্রীর সংখ্যাও কিন্তু অনেক বেশি। তারপরেও কিন্তু যাত্রী সংখ্যা কমছে, এবং এই এখন যে প্রায় দুপুর হতে চলেছে এখনও কিন্তু নতুন করে অনেক যাত্রী আসছেন এবং তারা লাইনে দাঁড়িয়েছেন এবং টিকিট পেয়ে যাচ্ছেন। যদিও টিকিট পেতে ধীর গতির অভিযোগ করেছেন অনেকে, তারা বলছেন যে কম্পিউটারগুলো দিয়ে কাজ করা হচ্ছে এখানে, বা যারা কাজ করছেন তাদের ধীর গতির কারণে টিকিট পেতে বিলম্ব হচ্ছে। তারপরও কিন্তু আসলে টিকিট পাচ্ছেন, বিলম্ব হলেও টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন এমন যাত্রী কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে এসে পাইনি। একটু তথ্য আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ঠিক ঘণ্টাখানেক আগে কিন্তু কালোবাজারি সন্দেহে 3 জনকে আটক করেছে এবং তাদের কাছ থেকে 11টি টিকিট জব্দ করেছে রেলওয়ে থানা পুলিশ, এবং বর্তমানে তাদেরকে কিন্তু রেলওয়ে থানায় রাখা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সজল, এখানে এসে আমরা দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু সকালে এখানে পরিদর্শনে এসেছিলেন। তারা পুরো ব্যাপারটা তদারকি করেছেন এখানে, এবং তাদের নিচু পদস্থ যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশনাও দিয়ে গেছেন। আমাদের কথা হয়েছিল স্টেশন ম্যানেজার শীতাংশু চক্রবর্তীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাত্রী সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ তৎপর রয়েছেন তারা। এছাড়া এখানে সকাল থেকে যে শুধু লোক আসছেন তা না, এখানে কিন্তু গত রাত 12টা বা তারও আগে 10টা থেকে কিন্তু কেউ 8 ঘন্টা, কেউ 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা যাবত অপেক্ষা করে টিকিট পেয়েছেন। তো টিকিট পাওয়ার পর কিন্তু অনেকে উচ্ছ্বসিত হয়েছেন, এবং দীর্ঘ সময় যারা লাইনের পিছনে দাঁড়িয়েছিলেন তারা কিন্তু আসলে ধীরে ধীরে যখন এগুচ্ছে তারা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন আমাদের কাছে যে ধীরগতির জন্য। সজল, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে কিন্তু সাহায্যের জন্য বা তথ্যের জন্য বিভিন্ন ধরনের তথ্যের জন্য তথ্য কেন্দ্র খোলা হয়েছে, এবং যে কোনো সমস্যা বা যে কোনো ধরনের অভিযোগ নিয়ে তাদের কাছে গেলে তারা চেষ্টা করছেন যে সেটা সমাধান করার জন্য। সজল, এই টিকিট বিক্রি কিন্তু চলবে বিকেল 5টা পর্যন্ত, এবং আজ কিন্তু দেয়া হচ্ছে 21 সেপ্টেম্বরের টিকিট, এবং আগামীকাল দেওয়া হবে 22 সেপ্টেম্বরের টিকিট। এভাবে 19 তারিখ পর্যন্ত দেওয়া হবে, 19 তারিখে শেষ দেওয়া হবে 24 সেপ্টেম্বরের টিকিট। সজল। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। আসন্ন ঈদে ঘরমুখো মানুষকে সেবা দিতে প্রায় সব প্রস্তুতি সেরে নিয়েছে লঞ্চ মালিকরা। ইতিমধ্যেই শুরু হয়েছে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি, আর আগামী 22 তারিখ থেকে শুরু হবে বিশেষ লঞ্চ সার্ভিস। ঈদে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়, টার্মিনালে পর্যাপ্ত নিরাপত্তার অভাব আর কুলিদের হয়রানি সহ নানা অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। তবে কর্তৃপক্ষ বলছে সেবা নিয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানী থেকে দেশের দক্ষিণাঞ্চলে যাওয়ার অন্যতম বাহন লঞ্চ। প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে 30 থেকে 50 হাজার যাত্রী লঞ্চে যাতায়াত করলেও ঈদের সময় সেই সংখ্যা দাঁড়ায় 5 থেকে 6 লাখে। লঞ্চ মালিকরা বলছেন এত বিপুল সংখ্যক যাত্রীকে সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। এজন্য নিয়মিত লঞ্চগুলোর পাশাপাশি চালু করতে হয় পুরনো লঞ্চগুলো। আর পুরাতন লঞ্চগুলোর ঘষা মাজার পাশাপাশি টুকিটাকি কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। দ্রুত কাজ করতেছি যাতে ঈদে এটা লাইনে দিতে পারে। লঞ্চটা যতটুকু ভাঙাচুরা ছিল সম্পূর্ণ কাটা আমরা নতুন করে করতেছি জাহাজটারে, মানে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। ঈদের দিক দিয়ে মানে লাইনে চলে যাবে, তো এর জন্য আর্জেন্ট কাজ করাইতেছে। লঞ্চ মালিকরা জানালেন আগের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদে তাদের প্রস্তুতি ভালো। যে আগে যে সমস্ত জাহাজে তো ম্যাক্সিমাম 1000 লোক তুলতে পারতো, এখন সেখানে 3000, 4000, 5000 লোক ওঠার মতো জাহাজ, বড় বড় বিশাল বিশাল জাহাজ তৈরি হয়েছে। অনেক লঞ্চে ইদানিং আপনার সিসি ক্যামেরা বসানো হয়েছে। তো এইদিকে আমরা সবাই মিলে লক্ষ্য রাখতেছি যাতে আমাদের যাত্রীরা কোনো রকম বিপদে না পড়ে, সবাই শান্তিতে যেতে পারে, আবার শান্তিতে ফিরে আসতে পারে। তবে সাধারণ মানুষের অভিযোগ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে দিন দিন ভোগান্তি বাড়ছে লঞ্চ টার্মিনালগুলোতে। অতিরিক্ত ভাড়া নেয়, এবং এটা যদি সরকার মনিটরিং করে তো আমি আশা করি যে এটা তখন অতিরিক্ত ভাড়াটা নিতে পারবে না। স্থানীয় ঘাটে যারা পুলিশ যারা থাকে এরা একটা প্রবলেম করে, ওরা এক্সট্রা চার্জ চায়,
ওদের দিয়ে নিতে হবে, ওদেরকে দিয়ে ক্যারি করাইতে হবে। এই প্রবলেমগুলো আমাদেরকে বেশি ফেস করতে হয়। আমাদের একটাই দাবি, কর্তৃপক্ষের কাছে নির্বিঘ্নে যেন আমরা বাড়ি যেতে পারি, সেই ব্যবস্থা যেন আমাদের করা হোক। কর্তৃপক্ষ বলছে দুর্ভোগ কমাতে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা সদরঘাট থেকে এবার দিনে বরিশালগামী ডে সার্ভিস আমরা চালু করেছি। পাশাপাশি আপনারা জানেন সদরঘাটে আগে পন্টুন সংখ্যা ছিল 13টা, এখন এবার হবে 16টা, যে এবারই প্রথম টিকিট প্রথা চালু করা হচ্ছে। এছাড়া নির্বিঘ্নে লঞ্চ চলাচলের জন্য এবার ঈদের আগে ও পরে মোট 8 দিন বালুবাহী নৌযান চলাচল বন্ধ রাখার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। গত বছরের চেয়ে 5 লাখ গরু ও 5 লাখ ছাগলের চামড়া বেশি সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ট্যানারি মালিকদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রতি বছর কোরবানির সংখ্যা বাড়ছে, সেই পরিসংখ্যানের ভিত্তিতেই সংগ্রহ লক্ষ্যমাত্রা বেশি বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি। লক্ষ্যমাত্রা বাড়ালেও বিশ্ববাজারে চামড়ার দাম এবং কোরবানির পশুর জোগান নিয়ে শঙ্কা থাকায় চামড়ার দাম নির্ধারণ করতে চান না তারা। সানবির রুপলের রিপোর্ট। প্রতিবেশী দেশ থেকে গরু আসা বন্ধ কয়েক মাস ধরেই, তাই এবার কোরবানির পশুর হাট শুরুর আগেই নানা শঙ্কা জনমনে। এ অবস্থায় বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা, স্থানীয় গরু চাহিদা মেটাতে পারবে কিনা কোরবানির আগেই এমন প্রশ্ন। সারা বছরের অর্ধেকের বেশি চামড়া সংগ্রহ হয় কোরবানির সময়, তাই হিসেব নিকাশ করছেন ট্যানারি মালিকেরাও। তার উপর ট্যানারিতে চামড়া অবিকৃত থাকা ও বিশ্ববাজারের দাম কমা নিয়েও চিন্তিত ব্যবসায়ীরা। 30% ডাউন হয়েছে বাজার। এখন হাজিরবাগের যে চামড়া আছে তার ভ্যালু হলো 30% কম। রপ্তানির 50% চামড়া আমরা কোরবানি কিনে থাকি, তো এটা আন্তর্জাতিক দরের সাথে মিলিয়ে রেখে আমরা চামড়াটা কিনি। যখন আন্তর্জাতিক বাজারে মুদ্রার মান কমে যায় তখন আমরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হই। গত বছর কোরবানি বেশি হয়, চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবছরও শেষ পর্যন্ত পর্যাপ্ত পশু সরবরাহ থাকবে এমন হিসেব করে 60 লাখ গরু এবং 30 থেকে 35 লাখ পিস মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ট্যানার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। প্রত্যেক বছর আমাদের পশু কোরবানি বেশি হচ্ছে, তা আমরা মনে করি যে এই বছর অন্ততপক্ষে 60 থেকে 60 লাখ পিস চামড়া সংগ্রহ হবে। কিন্তু যদি ভারতীয় গরু সহ পার্শ্ববর্তী দেশের গরু না আসে তাহলে কিন্তু সেটা অর্ধেকে নেমে আসবে। গত বছর দাম নিয়ন্ত্রণে রাখতে ঢাকার প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া 70 থেকে 75, ঢাকার বাইরে 60 থেকে 65 টাকা এবং খাসি 30 থেকে 35 টাকা নির্ধারণ করা হয়। তবে এবার দাম নির্ধারণ করতে চান না ব্যবসায়ীরা। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। দায়সারাভাবে চলছে চট্টগ্রামের 9টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। টিউশন ফির নামে মাত্রাতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের। রাজধানীর পাবলিক টয়লেটগুলোর বেহাল দশা, অপরিচ্ছন্ন আর নানা অব্যবস্থাপনায় টয়লেট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না অধিকাংশ মানুষ। চিকিৎসকদের অভিমত, সময়মতো প্রাকৃতিক প্রয়োজনে সাড়া না দিলে মানবদেহে বিরূপ প্রভাব পড়ে। পাশাপাশি খোলা জায়গায় প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করায় নগরবাসী নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বলে দাবি পরিবেশবিদদের। 2017 সালের মধ্যে 100 পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে একটি বেসরকারি সংস্থা। পাশাপাশি শিগগিরই বেশ কিছু আধুনিক টয়লেট নির্মাণের অঙ্গীকার সিটি কর্পোরেশনের। রাজধানীর পাবলিক টয়লেট সংকট নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। বেসরকারি সংস্থার জরিপে ঢাকার 2 সিটিতে প্রায় 1,60,00,000 মানুষের জন্য রয়েছে 69টি পাবলিক টয়লেট। 80-র দশকে নির্মিত এসব টয়লেটের মধ্যে সচল রয়েছে মাত্র 47টি, অর্থাৎ গড়ে প্রতি 2.25 লাখ মানুষের সুযোগ মিলছে একটি টয়লেট ব্যবহারের। সিটি কর্পোরেশনের তদারকি না থাকায় প্রয়োজন থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এসব টয়লেটের ধারে কাছে ঘেঁষেন না অধিকাংশ শ্রেণীর মানুষ। এত নোংরা অবস্থা তাদের যে ওই সমস্ত বাথরুমে বসা যায় না, বা মানে অনেক গন্ধ। টয়লেটে গেলে অনেক সময় জাম দেখা যায়, ময়লা ভরা। চাইলেও যেখানে সেখানে মলত্যাগ করতে পারি না। তারপরে পাবলিক টয়লেট যেহেতু সংখ্যায় কম, সেক্ষেত্রে অনেক সময় বাধ্য হয়ে আমরা করতে হয়। সংখ্যায় অল্প, বাড়তি খরচ আর প্রয়োজনের সময় নাগালের মধ্যে না থাকায় যেখানে সেখানে প্রাকৃতিক প্রয়োজন সারতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা। পরিবেশবিদরা বলছেন এতে তীব্র গন্ধে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নগরবাসী। মানুষের জনদুর্ভোগ বা জনস্বাস্থ্যের হুমকি হচ্ছে তা নয়, এটি দৃষ্টি দূষণের কারণ হয়ে যাচ্ছে এই নগরীতে, এবং আমাদের যে ব্যাপক বৃক্ষরাজি ছিল সেগুলি কিন্তু ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে।
চিকিৎসকরা বলছেন নানা বাস্তবতায় যারা দীর্ঘক্ষণ প্রাকৃতিক প্রয়োজন সারতে পারেন না তাদের শরীরে স্থায়ী বা অস্থায়ী নানা ধরনের রোগ জন্ম নেয়ার শঙ্কা থেকে যায়। প্রাকৃতিক সিগন্যাল দেওয়ার পরপরই মল মূত্র ত্যাগ করা না হয় তাহলে সেটা পরিপাকতন্ত্রের উপরে একটা অস্থায়ী বা স্থায়ী প্রভাব পড়তে পারে, কিডনির উপরে ক্ষতি করতে পারে। এদিকে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের টয়লেটগুলোর সংস্কার ও যথাযথ কর্তৃপক্ষের সমন্বয়ে রাজধানীতে 100টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা ওয়াটার এইডের। নতুন কোনো জায়গা পেলে ফুট ওভার ব্রিজের নিচে আমরা পাবলিক টয়লেট ছোট ছোট আকারে করতে চাই, যাতে করে একটা পর্যাপ্ত সংখ্যক পাবলিক টয়লেট পুরুষ এবং নারীরা কিছুক্ষণ পর পর ঢাকা শহরের রাস্তায় পেতে পারে। অন্যদিকে শিগগিরই প্রায় অর্ধশত টয়লেট নির্মাণের প্রতিশ্রুতি ঢাকা দক্ষিণের নগরপিতার। ওয়াটার এইড নামের একটা সংস্থা আছে, তারা শুরু করেছে, আমি একটা উদ্বোধন করে দিয়ে আসছি, আরেকটা করছি। আমাদের পক্ষ থেকে 15-20টা করবো, সবকিছু মিলে 40-50টা নতুন পাবলিক টয়লেট আমরা করবো। জনগণের স্বাস্থ্য সেবায় এনজিও সংস্থা সহ সমাজের আগ্রহী নানা পক্ষের সহযোগিতা নিতে সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান পরিবেশবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলীর প্রথম জানাজা। জানাজার পর রাষ্ট্রীয়ভাবে তার প্রতি সম্মান জানানো হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজায় রাষ্ট্রপতি ছাড়াও মন্ত্রিপরিষদের ব্যক্তিবর্গ, মহসিন আলীর ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলীকে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পারিবারিক সূত্র জানিয়েছে, হেলিকপ্টারে করে তার লাশ সিলেটের মৌলভীবাজার নেওয়া হবে। সেখানে সৈয়দ শাহ মোস্তফা রহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাজারের পাশে তাকে দাফন করা হবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় 10 দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে মারা যান তিনি। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে আয়কর মেলা। এর মধ্যে বিভাগীয় শহরগুলোতে সপ্তাহব্যাপী এবং জেলা শহরে মেলা হবে 4 দিন করে। দর্শক, রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলায় রয়েছেন সহকর্মী সানবীর রুপল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুপল, আয়কর মেলা প্রতি বছরের মতো এবারও অফিসার্স ক্লাবে ঢাকার অফিসার্স ক্লাবে শুরু হয়েছে এবং অফিসার্স ক্লাবে আজকে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠান সকালবেলা শেষ হয়েছে এর মধ্যে, এবং সেখানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমো এবং রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব নজিবুর রহমান তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্যের মধ্য থেকে যেটুকু তারা উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন সেটি হচ্ছে যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণে এই আয়কর মেলা একটি বড় ভূমিকা রাখছে এবং সবাইকে আয়কর দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং আহ্বান জানিয়েছেন এবং দেশের উন্নয়নেও তাদের ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন। তো এখন যে আয়কর মেলার অবস্থা সেটি হচ্ছে সকালবেলা থেকে কিন্তু আজকে প্রথম দিন থাকা সত্ত্বেও প্রচুর সংখ্যক লোকজন কিন্তু এসেছেন এবং তারা স্বইচ্ছায় কিন্তু এখানে কর দিয়ে যাচ্ছেন এবং শুধুমাত্র কর দিয়ে যাচ্ছেন তা নয়, এবং নতুন যে করদাতা আছেন তারাও কিন্তু নতুন করের রেজিস্ট্রেশন এবং কর রিটার্ন সেই সমস্ত ব্যবস্থাগুলো এখান থেকে সেরে নিচ্ছেন এবং সারা বছরের যে আয়কর তারা দিয়ে থাকেন বিভিন্ন সময়। তবে এই মেলা উপলক্ষে কিন্তু একটি মিলন মেলা এটি, এবং এখানে কিন্তু সব শ্রেণীর সব পেশার লোকজন এখানে এসে আয়কর দিতে একটু উৎসাহিত বোধ করেন, কারণ এখানে সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে নতুন ই পেমেন্টের বোধ, নতুন টিআইএন যারা করবেন তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে, ব্যাংকের ব্যবস্থা এবং নতুন যে করদাতা তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দেওয়ার জন্য রাজস্ব বোর্ডের বিভিন্ন লোকজন কিন্তু আছেন এবং তারা কিন্তু 7 দিন ব্যাপী এই মেলা প্রাঙ্গণে থাকবেন এবং 16 থেকে 22 এই 7 দিন ঢাকা এবং চট্টগ্রামে মেলা চলবে এবং এছাড়া সারা দেশে 64 জেলায় এবার মেলার আয়োজন করা হয়েছে এবং 64 জেলায় 4 দিনের মেলা চলবে। উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো আয়করের যে মেলা সেই মেলা চলবে এবং এই মেলার যে প্রথম দিনের যে অবস্থা যাতে পরবর্তী যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আরও বেশি সংখ্যক লোক আসবেন তেমনটাই প্রত্যাশা করেছেন উদ্বোধনী অনুষ্ঠান এবং রাজস্ব বোর্ডের যে বিভিন্ন কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে। এবং এই অফিসার্স ক্লাবের প্রথম দিনের যে মেলা এবং 7 দিন ব্যাপী যে মেলা সেই মেলার একটি হিসাব নিকাশ তারা আমাদের কাছে তুলে ধরবে এবং এই 7 দিনে যে পরিমাণ আয় হবে সেটির একটি হিসাব তুলে দেওয়া হবে 22 তারিখে। রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রুপল।
প্রয়োজনীয় এবং মানসম্মত শিক্ষক ছাড়াই দায়সারাভাবে চলছে বন্দরনগরী চট্টগ্রামের 9টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা ক্লাস নিচ্ছেন। সেই সাথে কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির নামে অতিরিক্ত অর্থ আদায় করছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। টিউশন কিংবা সেমিস্টার ফি নেওয়ার ক্ষেত্রে চট্টগ্রামের 9টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়ম নীতি নেই বললেই চলে। ইচ্ছা মতো বিভাগ খুলে টিউশন এবং সেমিস্টার ফির নামে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা, অথচ এর কোনোটিরই নেই পর্যাপ্ত নিজস্ব শিক্ষক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লিয়েন সহ নানা নামে ছুটি নিয়ে ক্লাস নিচ্ছে এখানে। ফলে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা জীবন নির্ভর হয়ে পড়ছে শিক্ষকদের ইচ্ছা অনিচ্ছার উপর। প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অনেক এগিয়ে। কেন এগিয়ে? বিকজ ওরা ওই রকম শিক্ষাটা পাচ্ছে, কিন্তু আমরা ওই রকম শিক্ষাটা পাচ্ছি না। কিছু না কিছু প্রত্যেকটা কোর্সে টাকা বাড়ছে, আমি কেন দিব? আমি কি শিক্ষা কিনছি? সেশন ফি, অ্যাডমিশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফি এগুলো দিতেই তাদেরকে হিমশিম খেতে হবে। এরপরে যদি টিউশন ফিটা বেড়ে যায় আমাদের উপর আসলে এটা মরার উপর খড়ের গায়ের মতো হয়ে যায়। আবার নিজস্ব যেসব শিক্ষক রয়েছেন তাদের মান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। আর এসব শিক্ষকের বেতন ও বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বাড়তি অর্থ নেয়ার পক্ষে যুক্তি দিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র থেকেই তো যা রেভিনিউ আসবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড চলবে। অতএব সেই জায়গাটাতে সেমেস্টার ফি, টিউশন ফি একটু বাড়তি হয়ে গেছে। উচ্চ যোগ্যতা সম্পন্ন, হাইলি কোয়ালিফাইড, যাদের প্রফেশনাল এক্সপোজার বেশি বা যাদের ইন্টারন্যাশনাল জার্নাল বা এর মধ্যে লেখালেখি বেশি, এরকম লোকগুলো খুঁজতে গেলে অবশ্যই আমাদের আশেপাশের ইউনিভার্সিটিগুলোর দিকে নজর দিতে হয়। তবে কঠোর নীতিমালা প্রণয়নের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন এই শিক্ষাবিদ। শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে আরো একটু কঠোর নজরদারির ব্যবস্থা করতে হবে, যাতে একটা ইউনিফর্ম বেতন কাঠামো শিক্ষার্থীদের জন্য তারা ফি যেটা বলছি সেটা যেন নির্ধারিত আকারে একটা ইউনিফর্ম হতে হয় সকল বিশ্ববিদ্যালয়ে পুরো বাংলাদেশে। বেসরকারি এসব বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিবিএ, এমবিএ, এলএলবি, প্রকৌশল, সাংবাদিকতা এবং ইংরেজি বিভাগ চালু রয়েছে। আর এখানে শিক্ষার্থী রয়েছে অন্তত 1.5 লাখ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্যান্য বছর এমন সময় ক্রেতাদের আনাগোনায় মুখরিত থাকত টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ও বাজিতপুর তাঁত কাপড়ের বাজার, কিন্তু এবার ঈদের মৌসুমেও প্রায় ক্রেতা শূন্য এ দুটি বাজার। ব্যবসায়ীরা বলছেন সারা দেশে বন্যার কারণে পাইকারি ক্রেতারা দূর দূরান্ত থেকে কাপড় কিনতে আসছেন না। এদিকে শিল্প রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে তাঁত বোর্ড। কাদি তালুকদারের তথ্য এবং রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই গল্প করে ঘুমিয়ে সময় পার করছেন ব্যবসায়ীরা। টাঙ্গাইলে দেশের অন্যতম বৃহৎ তাঁতের শাড়ি ও কাপড় বিক্রির দুটি হাট এই করটিয়া ও বাজিতপুরে দেখা যায় এমন চিত্র। ঈদের আগে দেশের বিভিন্ন জেলা থেকে এই হাটে শত শত পাইকারি ক্রেতা আসলেও এবার তাদের দেখা মিলছে না। তাই বেচা কেনায় কোনো উত্তেজনা নেই বাজার দুটিতে। আর কাপড় বিক্রি না হয় চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ব্যবসায়ীরা। অন্যান্য কোরবানিদের মতো এবার বেচা কেনা আমাদের হচ্ছে না। কাস্টমার থাকলে তো 2-4টা দেখতো। সারাদিনে 2-1 কোটি কাপড় বেচতে পারি না। আর বেচা বিক্রি না হয় যে কোনো মুহূর্তে কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আছেন শ্রমিকরা। সামনে ঈদ, আমরাও খুব দুশ্চিন্তায় আছি, মহাজনও খুব দুশ্চিন্তায় আছে। বেচা হারলে সেনা টাকা দিয়ে আমাকে দিব, কাপড় তো বলে নেই না মহাজন কয়, আমাদের দাম চলেই না। আশেপাশে অনেক মহাজন পয়সা পড়ছে। সাম্প্রতিক সময়ে সারা দেশে বন্যার কারণে তাঁত শিল্পে এমন ধস নেমেছে বলে মন্তব্য ব্যবসায়ীদের। আর এ অচল অবস্থা চলতে থাকলে ঐতিহ্যবাহী তাঁত শিল্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তাদের। এমন বন্যা হয়েছে চতুর্দিকে, যারা টাঙ্গাইল শহরে কিংবা টাঙ্গাইল প্রপারে সেটার প্রভাব কম পড়ছে, কিন্তু এর বাইরে যারা কেনাকাটা করবে তারা মূলত বন্যায় ভাসতেছে। এই অবস্থায় তাঁত শিল্প রক্ষায় ব্যবসায়ীদের মাঝে সহজ শর্তে ঋণ দিতে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন তাঁত বোর্ডের এই কর্মকর্তা। এরা বিভিন্ন এনজিও থেকে ঋণে জর্জরিত, চড়া সুদে ঋণ নিয়ে আসে, সময় মতো টাকা পরিশোধ করতে পারে না, এবং কাপড় শাড়ি বাজারে নিয়ে গেলে তারা বাজারও বিক্রি করতে পারে না। টাঙ্গাইল জেলায় তাঁত মালিক রয়েছেন মোট 10,000, আর তাদের 64,120টি তাঁত রয়েছে। তাঁত শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন জেলার প্রায় 1.5 লাখ শ্রমিক। সময় সংবাদ, টাঙ্গাইল। আবহাওয়া অনুকূলে থাকায় পিরোজপুরে এবছর পেয়ারার ফলন ভালো হয়েছে, তবে যোগাযোগ ব্যবস্থা উন্নত না হয় লাভবান হচ্ছেন না এখানকার পেয়ারা চাষিরা। নেসারাবাদ উপজেলার 26টি গ্রামে এবছর 1,600 হেক্টর জমিতে পেয়ারা চাষ করা হয়। আর এসব পেয়ারা বাগানে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেন উপজেলার অন্তত 1,500 পরিবারের মানুষ।
তবে ফলন ভালো হলেও যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় উপযুক্ত মূল্য পাচ্ছেন না চাষিরা। মাত্র ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে প্রতি মন পেয়ারা। এতে উৎপাদনের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। এদিকে পেয়ারা থেকে উন্নতমানের জ্যাম বা জেলি তৈরি করা সম্ভব বলে মনে করেন জেলার কৃষি কর্মকর্তা। এক্ষেত্রে কোনো শিল্প উদ্যোক্তা এগিয়ে এলে সর্বাত্মক সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি। পেয়ারা ফলন ভালো হয়েছে, কিন্তু বছর অনুযায়ী এবার দাম কম। আমাদের লেবার খরচ দিতে হয় ৩০০ টাকা রোজ বেতন, বেতনের টাকাটা ওঠে না। বিক্রি করতে হয় ৮০ টাকা ১০০ টাকা মন। এই পেয়ারা অন্তত ২৭০০ টাকা মন বিক্রি করতে না পারলে আমাদের চালান শেষ হয়ে যাবে, প্লাস আমরা নিঃস্ব হয়ে যাব। যদি বৃষ্টিটা ভালো হইতো তাইলে খরচা কম হইতো, বড় গাড়িতে বেশি মাল নেওয়া যায়। উন্নত প্রযুক্তিতে পেয়ারা উৎপাদন করা যাতে তাদের খরচটা কমে এবং কৃষক ভালো পয়সা পায়। পেয়ারার উপরে যদি কোনো শিল্প উদ্যোক্তা এগিয়ে আসে তাদেরকে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি। এখানে বিসিক আছে, বিসিকের সহযোগিতায় এই ধরনের শিল্প কারখানা করা কিন্তু সম্ভব। দেশের বাইরের খবর। সৌদি আরবের মক্কায় ক্রেন দুর্ঘটনায় নিহত ১১১ জনের পরিবারকে অর্থ সহায়তা দেবে সৌদি সরকার। এদিকে এই দুর্ঘটনার সাথে কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত নয় বলে তদন্ত প্রতিবেদনে জানিয়েছে দেশটির সরকার। সংবাদ মাধ্যম আরব নিউজের খবর অনুযায়ী নিহতদের প্রত্যেকের পরিবার ৩ লাখ সৌদি রিয়াল পাবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৭ লাখ টাকা। যে ঠিকাদার প্রতিষ্ঠান মক্কার কাবা শরীফ সংস্কার করছে তাদের ইন্স্যুরেন্স কোম্পানি এই অর্থ পরিশোধ করবে। এদিকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপকে দুর্ঘটনার জন্য দায়ী করে ১০ লাখ রিয়াল জরিমানা করেছে সৌদি রাজকীয় আদালত। আদালতের মতে ভুল জায়গায় ক্রেন স্থাপন করাতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ইউরোপে আশ্রয় প্রত্যাশীদের রুখতে হাঙ্গেরির সরকার সার্বিয়া হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দেয় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যের বহু শরণার্থী। মঙ্গলবার দেশটির সরকারের নির্দেশে সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। পাশাপাশি দেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে শরণার্থীবাহী বিশেষ ট্রেন সার্ভিসও। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সার্বিয়া থেকে তার দেশে প্রবেশ ইচ্ছুকদের অনুরোধে ফিরিয়ে দিচ্ছেন। ফলে সীমান্তে আটকে পড়েছে কয়েকশো মানুষ। হাঙ্গেরি সরকারের এমন আচরণে তারা এখন ক্ষুব্ধ হয়ে উঠেছেন। খাবার এবং পানি ফেলে দিয়ে তারা বিক্ষোভ করছেন। এদিকে হাঙ্গেরির পর অস্ট্রিয়া সরকারও সীমান্তে সাময়িকভাবে নজরদারি বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকেই অস্ট্রিয়ান পুলিশ জার্মানিতে প্রবেশ পথ টহল বাড়িয়ে দিয়েছে। এএফসি অনূর্ধ্ব 16 বাছাইয়ের খবর। সাফে সাফল্যের পর এবার এএফসি অনূর্ধ্ব 16 বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ডি গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী সৌদি আরবের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোররা। যাতে সাফের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া শাওনরা। অন্যদিকে অতিথি সৌদি আরবও চায় জয় দিয়ে আসর শুরু করতে। আজ সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে দুদলের খেলা। সাফ অনূর্ধ্ব 16 শিরোপা জয়ের পর এবার এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ঘরের মাটিতে নামছে শাওনরা। ভারতে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলতে হলে বাংলাদেশকে পেরোতে হবে এই বাছাই পর্বের বাধা, যেখানে প্রথম লড়াইয়ে স্বাগতিকদের প্রতিপক্ষ সৌদি আরব। র্যাঙ্কিংয়ে 93 থাকা সৌদি আরবের চেয়ে 173 নম্বরে থাকা বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। তবে কদিন আগে কিশোর সাফে খেলা শাওনরা এখন অনেক অভিজ্ঞ। এছাড়া পাকিস্তান নাম প্রত্যাহার করে নেয় ডি গ্রুপে আরব আমিরাত ও সৌদি আরবের বিপক্ষে জয় পেলেই পরের ধাপে পৌঁছাতে পারবে তারা। তাই ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে সৌদি আরবের বিপক্ষে জয় পেতে মরিয়া লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে টুর্নামেন্টের জন্য 170 জন ফুটবলারের মধ্য থেকে বাছাই করে সেরা স্কোয়াড সাজিয়েছে সৌদি আরব। সেই সাথে তাদের প্রস্তুতিও বেশ ভালো। সবশেষ 8 ম্যাচে 4 জয় পাওয়া অতিথিরাও তাই জয় ভিন্ন কিছুই ভাবছে না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। গ্রুপ পর্বের শুরুতেই বড় জয় দিয়ে শুভ সূচনা করল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে শাখতার দোনেৎস্ককে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে বেনিতেজের শিষ্যরা। আগের মৌসুমে শিরোপা শূন্য থাকার হতাশা ঘোচাতে যেন এ মৌসুমে আরও আগ্রাসী হয়ে উঠেছে লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শুরুতে ঘরের মাঠে এদিনও আক্রমণাত্মক ফুটবল খেলে বেনজেমার গোলে ম্যাচের 30 মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধে মরিয়া শাখতারের স্টেপানকো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপরই লাইমলাইটে আসেন রোনালদো। ম্যাচের 55-63 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে 3-0 গোলে লিড এগিয়ে নেন
এই পর্তুগিজ। এরপর ম্যাচের 81 মিনিটে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ক্রিস্টিয়ানো। ফলে ইউক্রেনের ক্লাবটির বিপক্ষে 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদিস্তানরা। It's a terrific hit. It's a fine stop, and Ronaldo is following up. That's the hat-trick for Cristiano Ronaldo. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রেলের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও টিকিট প্রত্যাশীদের ভিড়। 11টি টিকিট সহ 3 কালোবাজারি আটক। 22 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লঞ্চের বিশেষ সার্ভিস। গতবারের চেয়ে 10 লাখ বেশি চামড়া সংগ্রহের লক্ষ্য ট্যানারি মালিকদের। কোরবানির পশুর যোগান নিয়ে শঙ্কা থাকায় দাম নির্ধারণে অনাগ্রহ। রাজধানীর বেশিরভাগ পাবলিক টয়লেটেরই বেহাল দশা। খোলা জায়গায় টয়লেট ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী, বলছেন চিকিৎসকরা। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে আয়কর মেলা। ভোগান্তি এড়িয়ে আয়কর রিটার্ন জমা দিতে করদাতাদের ভিড়। সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি এনবিআরের। এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলীর প্রথম জানাজা শেষে রাষ্ট্রীয় শ্রদ্ধা। শহীদ মিনারে শেষ বিদায় জানালেন সর্বস্তরের মানুষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।